এখানে যারা শ্রোতা তাদের মধ্যে দেখতে পাচ্ছি সবাই খুবই তরুণ। আগামী দিনে আপনাদের মধ্যেই অনেকে হয়তো হিউম্যান রাইটস নিয়ে এই দেশের নেতৃত্ব দেবেন। ইউনিভার্সিটিতে থাকতেই আপনারা এই চর্চা শুরু করেছেন, এটা আমাদের জন্য খুবই একটা সুখকর অভিজ্ঞতা। পেশায় সাংবাদিকতা করলেও আমি একজন লেখক, যেটা উপস্থাপক বলেছেন যে কবি, মূলত কথা সাহিত্য চর্চা করি আমি। আমার নাম মাহবুব মোর্শেদ। তো কথা সাহিত্য, সাংবাদিকতা এবং আমরা যে এই রাইট অ্যাক্টিভিজমের ক্ষেত্রে যে কাজ করছি, এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস বিষয়টা কিভাবে আপনাদের সামনে আসতে পারে তেমন একটা প্রস্তাবনা আমি আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। 7 জানুয়ারি নির্বাচন হলো, সেই নির্বাচনের আগে আমরা বাংলাদেশের লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, শিল্পী তাদের পক্ষ থেকে একটা ধারাবাহিক দাবি দাওয়া উত্থাপন করেছিলাম। আমরা যে লেখক, কবি, সাহিত্যিক বা সাংবাদিক, তাদের কাছে ভোটাধিকার কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা হলো মতামত প্রকাশ করি, গল্প, উপন্যাস, কবিতা লিখি, সংবাদ প্রকাশ করি। আমাদের জন্য ভোটাধিকার কেন জরুরি? তখন আমাদের মধ্য থেকে একটা চিন্তা এলো যে আসলে ভোটাধিকারও তো এক ধরনের মত প্রকাশের অধিকার। আমরা যখন নাগরিকরা লেখালেখি করি তখন বিভিন্ন বিষয়ে আমরা মতামত দেই যে এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, এখানে দুর্নীতি হচ্ছে, ওখানে চুরি হচ্ছে, ব্যাংক ডাকাতি হচ্ছে, এরকম সমালোচনা আমরা করতে থাকি। কিন্তু আমরা যখন ভোট দেই তখন আমরা আসলে কিভাবে মত দেই? তখন আমরা 5 বছর পর পর আমরা বলি যে আপনি নন, আরেকজন আমার প্রতিনিধি হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে। এবং আমরা যখন সম্মিলিতভাবে 300 আসনে আমাদের মত দেই তখন ক্ষমতা পরিবর্তিত হয়ে যায়। ফলে ভোটের অধিকারটাও আমাদের মত প্রকাশের অধিকারে পরিণত হয়। এবং আমরা যখন অনেক লেখকের কাছে গিয়েছি, অনেক কবি, সাংবাদিক, শিক্ষকের কাছে গিয়েছি, তারা আমাদেরকে কিন্তু বলেছেন যে আপনারা কিভাবে আপনারা লিখবেন, আপনারা লিখে লিখে সমালোচনা করবেন, কিন্তু আপনারা এই যে মাঠে নামছেন, মাঠে নেমে গান বাজনা করে ভোটের অধিকার দাবি করছেন, এটা কেন? তখন আমরা বললাম যে না, এটা আমাদের এক ধরনের, এটাও একটা মত প্রকাশের অধিকার। তো এটাতে কিছু কাজ হয়েছে, যদিও আপনারা জানেন যে আমাদের সমাজটা এমন একটা পর্যায়ে উপনীত হয়েছে যেখানে হলো আমাদের সমাজে ন্যায়ের ঊর্ধ্বে অন্যায় একটা স্থান পেয়ে গেছে। আমাদের সমাজে আমরা যখন একেবারে গ্রাম থেকে শহর পর্যন্ত ভ্রমণ করি, যাওয়া আসা করি, তখন আমরা দেখতে পাই যে এই সমাজটাতে মানে অন্যান্য সমস্ত গুণাবলীর চেয়ে অর্থ, বিত্ত, ক্ষমতা এগুলো অনেক বেশি মানে সম্মানজনক হিসেবে উপস্থাপিত হচ্ছে। মানে একজন জ্ঞানী ব্যক্তি তিনি যেভাবে এই সমাজে সমাদৃত হন, একজন টাকাওয়ালা ব্যক্তি তার চেয়ে অনেক বেশি সমাদৃত হন এবং তাকে সেইভাবে অ্যাকসেপ্ট করে। তো সমাজে জ্ঞান, বিদ্যা, অভিজ্ঞতা, সততা, এই যে উপাদানগুলো আমরা মানবিক মূল্যবোধ হিসেবে বছরের পর বছর, শত বছর ধরে আমরা এগুলোকে উপরে থাকতে দেখেছি, আমাদের সমাজে দেখবেন যে আমরা মুখে যত যাই বলি, আমরা মুখে বলি যে হ্যাঁ, উনি একজন জ্ঞানী ব্যক্তি, উনি একজন সম্মানিত ব্যক্তি, তার বিদ্যা আমাদের কাজে লাগাতে হবে, তার অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে, তার সততা অনুসরণীয়। কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা খুব ভালোভাবে জানেন, আপনারা ইউনিভার্সিটিতে পড়েন,
যে প্র্যাকটিক্যালি আমরা যখন যাই তখন দেখতে পাই যে আসলে কিন্তু তা না। দেখবেন গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বা এমপি তিনি হচ্ছেন যার টাকা আছে। আমি সম্প্রতি একটা জেলা শহরে গেলাম, সেখানে উপজেলা নির্বাচন চলছিল। তো সেখানে প্রার্থীরা যে বিভিন্ন বাজারে বাজারে যাচ্ছেন, সেখানে মানুষ, সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্ন যে ঠিক আছে আপনি ভালো ভালো কথা বলেছেন, কিন্তু আপনি আমাদেরকে এখন কি দিচ্ছেন? মানে নগদ প্রাপ্তি, তারা মিনিমাম হলো চা খাবে, চা, পুরি, মুড়ি ইত্যাদি ইত্যাদি খাবে, এটা হলো মিনিমাম। আর ম্যাক্সিমাম হলো যে ওই প্রার্থী বা প্রার্থীর প্রতিনিধি আসার সময় তাদেরকে কোনো একটা টোকেন মানি বা একটা উপঢৌকন দিয়ে আসবে, তার বিনিময়ে তারা ভোট দেবে। ফলে এখানে এমন একটা পরিস্থিতি যে যার টাকা নেই সে কখনোই ওই ভোটে দাঁড়াতেই পারবে না, দাঁড়ালেও হলো সে ওইখানে টিকে থাকতে পারবে না। এরকম একটা টাকার প্রতিযোগিতা। সেখানে একজন ভালো প্রার্থী যদি থাকে, সবাই বলবে যে হ্যাঁ প্রার্থী ভালো, কিন্তু তো সে তো জিততে পারবে না কারণ তার টাকা নেই। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। একজন জ্ঞানী ব্যক্তি যদি আমাদের এখানে আসে, ধরেন আমরা দেখলাম যে একজন জ্ঞানী ব্যক্তি, যেটা আমাদের পার্শ্ববর্তী কলকাতায়ও আপনারা দেখতে পাবেন, যে একজন অধ্যাপক কিংবা একজন কবি, একজন সাহিত্যিক, একজন বুদ্ধিজীবী, তিনি একটা সাধারণ পোশাকে সাধারণভাবে যদি কোথাও গিয়ে উপস্থিত হন, তার যে অবদান, তার যে অভিজ্ঞতা, সেটার কারণে তিনি কিন্তু অ্যাকসেপ্টেড হন, সবাই তার দিকেই ছুটে যায়। কিন্তু আমাদের দেশে দেখবেন যে এরকম ঘটনা ঘটে না। আমাদের দেশে নর্মালি যার ক্ষমতা, অর্থ এবং প্রতিপত্তি আছে, যিনি ওইভাবে সেই ক্ষমতাটা প্রদর্শন করতে পারেন, তাকেই কিন্তু মানুষ গিয়ে তাকেই ঘিরে ধরে। ফলে আমরা একটা সার্বিকভাবে একটা আমাদের জায়গাটা উল্টে গেছে। এখন এইটা এমন গভীর একটা অভিঘাত তৈরি করেছে আমাদের সমাজে যে এই সমাজটা স্বাভাবিক একটা ক্রিয়াশীল সমাজ হিসেবে কিন্তু কাজ করতে পারছে না। আমরা সর্বত্র দেখছি, আমরা হয়তো উপরে দেখছি যে আমাদের গণতন্ত্র নেই, এখানে হলো পরপর 3টা মেয়াদে একেবারে ভোটবিহীন একটা সরকার, একবার একতরফা ভোট, একবার রাতের ভোট, আবার সেই একতরফা ভোট, এর মধ্য দিয়ে 3 টার্মে আপনাদের বয়স হয়তো 20, অ্যারাউন্ড 20 বা একটু বেশি কম হবে। তো আপনাদের মানে জীবদ্দশায় আপনারা যতদিন ধরে সক্রিয় আছেন, সচেতনভাবে কাজ করছেন, পড়াশোনা করছেন, আপনারা কিন্তু আপনাদের অভিজ্ঞতার মধ্যে একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার অভিজ্ঞতা নেই, বা আপনারা এগুলো পড়েছেন কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা কিন্তু ভোট দিতে পারেন না। এইটা হলো যে আপনারা একটা বঞ্চনার শিকার। এই বঞ্চনা এমন একটা ব্যবস্থা তৈরি করেছে আপনাদের মধ্যে, এমন একটা মানে আপনারা হয়তো সচেতন যে হ্যাঁ আমরা এটা পাচ্ছি না, কিন্তু একই সঙ্গে আপনারা জানেন যে এই সমাজটা এই ব্যবস্থার অধীনে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখানে বেনজির আহমেদ, আজিজ আহমেদ, মতিউর রহমান বা এরকম ফিগারগুলো তৈরি হচ্ছে, এরকম আদর্শগুলো তৈরি হচ্ছে। এখন আপনারা দেখবেন কি, এইটা আপনি এটাকে ঘৃণা করতে পারেন, আপনি এটা সমালোচনা করতে পারেন, কিন্তু দিন শেষে দেখবেন আপনার মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এরকম একটা জিনিস তৈরি হয়েছে যে হ্যাঁ আমাকে সব ঠিক আছে, কিন্তু আমাকে হলো মানে যদি এই সমাজে প্রতিপত্তি নিয়ে টিকতে হয়, অর্থবিত্ত অর্জন করতে হয়, তাহলে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে এবং সর্বাগ্রে পুলিশ বা কাস্টমস বা এরকম জায়গায় যেতে হবে। ফলে এই জিনিসগুলো কিন্তু আমাদের একেবারে চিন্তার মর্মমূলে একভাবে আমাদেরকে প্রভাবিত করছে, আমরা ওই দিকে ধাবিত হচ্ছি। ফলে মানবাধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, যে প্রক্রিয়া, সেটা আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে।
এবং আমি আস্তে আস্তে ভাবছিলাম যে আসলে আমরা মানবাধিকার বলতে আসলে কি বুঝবো। এক, ভোটাধিকারও মানবাধিকার, লেখালেখির অধিকারও মানবাধিকার, কিন্তু আমরা যদি ইন্টার রিলেটেড হয়ে করে সংবেদনশীল মন নিয়ে তাকাই, তাহলে দেখব যে আমরা পরিবেশের সঙ্গেও এটাকে যুক্ত করতে পারি। এবং এগুলো আপনারা জানেন, টেক্সচুয়াল সোর্সগুলাতে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আছে। যে আজকে যদি আমি নদীকে পলিউটেড করি, নদী দূষণ করি, তাহলে নদী কেন্দ্রিক যে মানুষজন আছে যারা সেই নদীতে মাছ ধরে খায়, তারা কিন্তু কাজ হারিয়ে ফেলবে। আমরা যেটা দেখছি যে ঢাকার উপকণ্ঠে যে বুড়িগঙ্গা নদী, সেখানে আর মৎস্য সম্পদ বা প্রাণীজ সম্পদ নেই। এখন আমরা হয়তো ভাবতে পারি মানুষ নর্মালি যে চিন্তাটা করে সে হলো মানুষ কেন্দ্রিক চিন্তা করে, যে মানুষের অধিকারই হলো মানবাধিকার। কিন্তু আমরা কালক্রমে যখন দেখছি, পরিবেশ নিয়ে যখন সচেতন হচ্ছি, তখন বুঝতে পারছি যে আমি আমার উন্নয়ন, শিল্পায়নের মধ্য দিয়ে যদি পরিবেশ ধ্বংস করি, তাহলে পরিবেশ আমিও টিকতে পারবো না। ফলে মানুষকে টিকতে হলে এই পরিবেশকেও রক্ষা করতে হবে। এখন আমাদের নদী যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু আমরা মানুষকেও রক্ষা করতে পারবো না, মানুষ তার পেশা হারাবে। আমরা যেমন দেখছি যে এই যে জলবায়ু পরিবর্তনের কথা বলা হচ্ছে, এই জলবায়ু কার্বন নিঃসরণের ফলে যে জলবায়ু পরিবর্তন, মানুষের শিল্পায়নের ফলে যে একটা দীর্ঘমেয়াদী প্রভাব সৃষ্টি হয়েছে, এই প্রভাবের ফলে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, নানান রকমের সংকট তৈরি হচ্ছে। এখন জলবায়ু পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং এর ফলে যে প্রাকৃতিক দুর্যোগগুলো তৈরি হচ্ছে, এর ফলে কি হচ্ছে, এই উপকূলবর্তী মানুষেরা কিন্তু তাদের যে বাসস্থান, তাদের যে জমি, এগুলো কিন্তু হারাচ্ছে। ফলে তাদের মানবাধিকার কিন্তু এখানে বিনষ্ট হচ্ছে, তাদের মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এখন এই জায়গাটাই হলো প্রশ্ন, যে আমরা যখন এই জিনিসটা অনুভব করতে শিখব, মানবাধিকার সার্বিকভাবে একটা অনুভূতির ব্যাপার, অনুভূতি হলো এবং সহমর্মিতার ব্যাপার। আমরা যখন বুঝব যে এই নদী, এই সমুদ্র, এই বন জঙ্গল, এই বনের প্রাণী এবং এই মাছ, ছোট যে প্লাঙ্কটন থেকে শুরু করে বড় হাতি পর্যন্ত, সমস্ত কিছুই হলো আমাদের এই পৃথিবীতে বসবাসের অধিকারের সঙ্গে জড়িত, আমাদের মানবাধিকারের সঙ্গে জড়িত। সেই সহমর্মিতার বোধটাই কিন্তু আমাদেরকে শেষ পর্যন্ত গিয়ে সেই মানবাধিকার প্রতিষ্ঠার জন্য উপযুক্ত করে তুলবে। সেটা হলো যে আমরা অনেক সময় পশ্চিমের ধারণা দিয়ে প্রভাবিত হই, সেগুলো গুরুত্বপূর্ণ, বা বড় ধারণাগুলো দিয়ে আমরা প্রভাবিত হই, যে হ্যাঁ, কাউকে যদি ধরে নিয়ে গিয়ে গুম করে, কাউকে যদি বিনা বিচারে হত্যা করা হয়, কিংবা কাউকে কোনো অপরাধ ছাড়াই গ্রেপ্তার করা হয়, কাউকে জেলে নিয়ে বা আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় নিয়ে তাকে যদি নির্যাতন করা হয়, এগুলো অবশ্যই বড় অর্থে মানবাধিকার লঙ্ঘন। কিন্তু আমরা এই বিষয়গুলোকে কিভাবে দেখি? দেখেন, আমরা যখন প্র্যাকটিক্যাল এবং এই সরকারের আমলে অনেক বেশি ভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা সেসব বিষয়ে নিজেরা কিন্তু কথা বলতে পারি। তখন আমাদের মধ্যে যদি এই বোধ থাকতো, আমাদের মধ্যে যদি এই চিন্তা থাকতো যে এগুলো মানবাধিকার লঙ্ঘনের বড় ঘটনা, তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে রিয়্যাক্ট করতে পারতাম। প্রথম যখন একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, তখন যদি সম্মিলিতভাবে এর বিরুদ্ধে কথা উঠতো, তাহলে আমরা পরের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে কিন্তু রোধ করতে পারতাম। কিন্তু
অবাক হয়ে আপনারা লক্ষ্য করবেন যে প্রথম যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটলো, তখন আমাদের সমাজে কিন্তু একটা বড় অংশ বলল যে ঠিক আছে, এটাই তো হওয়া উচিত, কারণ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই অপরাধীরা ছাড়া পেয়ে যাবে। দেখেন, তাদেরকে কিন্তু আগেই, বিচারের আগেই অপরাধী হিসেবে আমাদের সমাজ মেনে নিচ্ছে। তো আমি বলবো যে এইটা একটা শেখার ব্যাপার, যে আমাদের সহমর্মী হওয়ার ব্যাপার, যে হ্যাঁ, আমি একজন ব্যক্তি হিসেবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে পারি কিনা, তাহলে অন্য কেউ কেন হবে? আমি আমার বাসস্থান থেকে উচ্ছেদ হলে আমার কেমন লাগবে, তাহলে অন্য কারো কেমন লাগছে? এটা হলো একটা মানুষ হিসেবে শিক্ষিত হওয়ার ব্যাপার, নিজের অনুভূতিকে জাগ্রত করার ব্যাপার, এবং সেইটাই অন্যের উপরে যে একটা অন্যের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, সেই অধিকার ক্ষুণ্ণ ব্যক্তিটার সঙ্গে জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করার ব্যাপার, নিজেকে কল্পনা করার ব্যাপার, যে হ্যাঁ, আমার ক্ষেত্রে এটা হলে কি হতো। এই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়, যে আমরা যত চর্চাই করি না কেন, আমাদের একটা সীমাবদ্ধতা আছে। আমাদের সমাজের মধ্যে আপনারা সবাই শিক্ষিত এবং আরো শিক্ষিত হবেন, আরো এগিয়ে যাবেন, কিন্তু আমাদের সমাজে সার্বিকভাবে এক ধরনের মানবাধিকার বলেন বা মত প্রকাশের অধিকার বলেন বা গণতন্ত্র বলেন, এই বিষয়গুলো নিয়ে এক ধরনের অজ্ঞানতা, এক ধরনের না জানার ব্যাপার আছে। কিন্তু আমরা যদি এই জিনিসগুলোকে রিলেট করতে পারি, যে তাকে যদি গিয়ে গল্পটা বলতে পারি যে হ্যাঁ, নদীর মাছ যেমন আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত, সুন্দরবনের বাঘ যেমন আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত, তেমনি 5 বছর পর পর ভোট দেওয়াটাও আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত, এবং সমস্ত কিছুই ইন্টার রিলেটেড। এবং এই জিনিসটা বোঝার জন্য আমাদের অবশ্যই সংবেদনশীল মন নিয়ে ওখানে একটা দৃষ্টি দিতে হবে এবং আরো গভীরভাবে তাকাতে হবে। তাহলেই আমরা কিন্তু আমাদের সমাজে একটা সূচনা ঘটাতে পারবো। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমরা বারবার বাইরের দিকে তাকিয়ে থাকি, আমরা বলি যে হ্যাঁ, যুক্তরাষ্ট্র এবার এই মানবাধিকার লঙ্ঘনের জন্য এরকম একটা পদক্ষেপ নেবে। আমরা বলি যে হ্যাঁ, এই কমিশনার একরামুল হত্যার জন্য 7 জন র্যাবের 7 জন কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিল যুক্তরাষ্ট্র, সেটাই একসময় গিয়ে কাজ করবে। কিন্তু আসলে এই অপেক্ষায় থাকার মধ্য দিয়ে আমরা কি প্রমাণ করি? যে আমরা একটা সংবেদনশীল জাতি নই, বা আমরা একটা সংবেদনশীল গোষ্ঠী নই। আমরা হলো অন্যের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি, যে তারা আমাদের বিষয়গুলো নিয়ে কথা বলবে এবং সেটার সুবিধা আমরা পাবো। আসলে এভাবে কিন্তু ব্যাপারটার সমাধান হবে না, আমাদের নিজেদেরকেই জাগতে হবে। এবং এই ক্ষেত্রে মনে হয় যে আজকে আমি নূর খান লিটন ভাইকে ধন্যবাদ দিই, যে আমি এই বিষয়ে খুবই অনভিজ্ঞ এবং জানি না এমন একজন ব্যক্তি, তারপরেও আমাকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনাদের সামনে কথা বলার একটা ভালো উপলক্ষ তৈরি হয়েছে। আপনাদের ধন্যবাদ। আমার কথাগুলো যদি আপনাদের চিন্তায় কিছুটা ছাপ ফেলতে পারে, তাহলেই আমি খুশি হব। ধন্যবাদ সবাইকে।